আজ আমরা বাংলাদেশের আর্থিক জগতের একটা খুব গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলবো। অর্থ ঋণ আদালত আইন ২০০৩। চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, ধরুন কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হলো, কিন্তু সেই ঋণ নিয়েই বেঁধে গেল বিরোধ। তখন কি হবে? আইন কি বলে? ঠিক এই জায়গা থেকেই আমাদের আজকের আলোচনার শুরু। তো এই আইনটাকে ভালোভাবে বুঝতে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব আইনটা আসলে কি, তারপর মামলা করার পদ্ধতি, আদালতের প্রক্রিয়া, রায় ও ডিক্রি এবং সবশেষে আপিল ও অন্যান্য নিয়মকানুন। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই। এই যে আমরা অর্থ ঋণ আদালত আইন বলছি, এটা আসলে কি? দেখুন, এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে। এটা কিন্তু কোনো সাধারণ দেওয়ানি বা ফৌজদারি আইন নয়। এটা একটা বিশেষ আইন, আর এর মূল উদ্দেশ্যই হলো একটাই: আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ঋণ দেয় সেটা যেন খুব দ্রুত আদায় করা যায়। মানে সময়টা এখানে একটা বিরাট ফ্যাক্টর। আর আমাদের পুরো আলোচনাটাই কিন্তু এই ২০০৩ সালের আইনের ওপর ভিত্তি করে। এই আইনটা আনার পিছনে মূল কারণই ছিল প্রচলিত বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এড়িয়ে একটা দ্রুত সমাধান দেওয়া। তো আইনটা কি সেটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই আইনের অধীনে একটা মামলা করতে হলে ঠিক কি করতে হবে? আইনের ৬ এবং ৭ নম্বর ধারায় পুরো প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। মূলত ৪টে প্রধান ধাপ। প্রথমে আর্জি তৈরি করতে হবে, তার সাথে সব কাগজপত্র আর প্রমাণ জুড়ে দিতে হবে, একটা হলফনামা দিয়ে সেটা জমা দিতে হবে এবং সবশেষে সঠিক আদালতে ফাইল করতে হবে। এখন এই যে আর্জি বা মামলার আবেদন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আইনের ৮ নম্বর ধারায় একদম লিস্ট করে দেওয়া আছে যে এর মধ্যে কি থাকতেই হবে। যেমন কোন আদালতে মামলা হচ্ছে, বাদী বিবাদী মানে ঋণদাতা প্রতিষ্ঠান আর ঋণ গ্রহীতা তাদের সব তথ্য, মামলার প্রেক্ষাপট, আর সবশেষে ঠিক কত টাকা চাওয়া হচ্ছে। মোট কথা, প্রথম দিনেই যেন আদালতের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। ওকে, তাহলে মামলা ফাইল হয়ে গেল। এবার কোর্টের ভেতরে কি হবে? চলুন বিচার প্রক্রিয়ার দিকে নজর দেওয়া যাক। মামলা তো করল বাদীপক্ষ, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যার বিরুদ্ধে মামলাটা হলো, মানে বিবাদী, তার ভূমিকাটা কি? আইন বলছে, আদালত থেকে সমন বা নোটিশ পাওয়ার পর বিবাদীকে তার লিখিত জবাব দাখিল করার জন্য ৪০ দিন সময় দেওয়া হয়। তবে বিশেষ ক্ষেত্রে এই সময়টা বাড়ানোর সুযোগও থাকে। কিন্তু যদি এই সময়ের মধ্যে কোনো জবাব না দেওয়া হয়, এখানেই আইনের ১৫ নম্বর ধারাটা খুব কড়া। বিবাদী যদি জবাব না দেয়, তাহলে আদালত কিন্তু তার জন্য বসে থাকবে না। মামলাটা একতরফা বা এক্স পার্টি শুনানি হয়ে যাবে, মানে বিবাদীর অনুপস্থিতিতেই রায় হয়ে যেতে পারে, যা খুবই ঝুঁকিপূর্ণ। আর এখানেই আবার আইনের সেই দ্রুত বিচারের ধারণাটা চলে আসে। বিবাদীর লিখিত জবাব পাওয়ার পর আদালতকে ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করে রায় দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। লক্ষ্য একটাই, মামলা যেন বছরের পর বছর ঝুলে না থাকে। বেশ, বিচার প্রক্রিয়া শেষ হলো, রায়ও দেওয়া হলো, কিন্তু এখানেই তো শেষ নয়। আসল কাজ তো রায় কার্যকর করা। চলুন সেই প্রক্রিয়াটা দেখি। আমরা প্রায় রায় আর ডিক্রি শব্দ দুটো এক করে ফেলি, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। রায় হলো আদালতের সিদ্ধান্ত, আর ডিক্রি হলো সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক রূপ, একটা আইনত বাধ্যতামূলক আদেশ। এখানে পরিষ্কার করে বলা থাকে কাকে কত টাকা করতে হবে। ডিক্রি তো হলো, এখন টাকা পরিশোধের পালা। আইনের ১৯ ধারা অনুযায়ী ডিক্রি পাওয়ার পর দেনাদারকে সাধারণত ৬০ দিন সময় দেওয়া হয় পুরো টাকাটা পরিশোধ করার জন্য। আর যদি এই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করা হয়, তখন আইন কিন্তু বেশ কঠোর। আইনের ৩৩ এবং ৩৪ ধারায় বলা আছে, সেক্ষেত্রে সম্পত্তির নিলামে তোলা যেতে পারে, এমনকি সর্বোচ্চ ৬ মাসের জন্য দেওয়ানি কারাগারেও পাঠানো হতে পারে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আদালতের এই ডিক্রি কি শেষ কথা? যদি কোনো পক্ষ, ধরা যাক বিবাদী, এই রায়ে সন্তুষ্ট না হন, তার কি কিছু করার আছে? হ্যাঁ, আছে, আর সেটাই হলো আপিল। এ আইন বিচার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ নীতিকে সম্মান করে, সেটা হলো ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তাই অর্থঋণ আদালতের ডিক্রির বিরুদ্ধেও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এটা একটা সেফটি নেটের মতো কাজ করে। তবে এখানে একটা বেশ বড় কিন্তু আছে। চাইলেই আপিল করে ফেলা যায় না। আইনের ৪২ ধারা অনুযায়ী আপিল করতে হলে ডিক্রিতে যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে তার অন্তত ৫০%, মানে অর্ধেক টাকা আগে আদালতে জমা দিতে হবে। এটা নিশ্চিত করার জন্য যে আপিলটা শুধু সময় নষ্ট করার জন্য করা হচ্ছে না। এই আইনের আরও একটা ইন্টারেস্টিং দিক হলো, কে মামলা করতে পারবে সেটাও ঠিক করে দেওয়া আছে।
এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ঋণের অঙ্ক যত ছোট তত নিচের দিকের কর্মকর্তা মামলা করতে পারেন, যেমন 1 কোটি টাকা পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজারই যথেষ্ট। কিন্তু অঙ্কটা যখন 50 কোটি ছাড়িয়ে যাচ্ছে তখন কিন্তু একেবারে সিইও বা জেনারেল ম্যানেজারের অনুমোদন লাগছে। এর কারণ হলো বড় অঙ্কের ঋণের মামলাগুলোতে যেন সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা আর সিদ্ধান্ত জড়িত থাকে। তো পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত দ্রুত বিচার, এত কড়া নিয়মকানুন, এগুলো কি শুধুই ঋণদাতা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করছে, নাকি এখানে ঋণ গ্রহীতার অধিকারের বিষয়টাও সমানভাবে ভাবা হয়েছে? এই আইনটা কি দুজনের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পেরেছে? এটা একটা ভাবনার বিষয়। অর্থ ঋণ আদালত আইন 2003 নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আশা করি এই জটিল আইনটির মূল বিষয়গুলো এখন অনেকটাই পরিষ্কার।